আজকে আমাদের নেটওয়ার্ক সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন যেটার প্রথম ক্লাস। তো থিওরি ক্লাস আপনাদের পার উইক একটা থিওরি ক্লাস আছে, একটা 3 ঘন্টার ল্যাব ক্লাস আছে। ল্যাবে আমরা একটা ল্যাব আমাদের হয়েছে যেখানে আমরা জাস্ট বেসিক আপনারা কতটুকু নলেজ আপনাদের খেয়াল আছে, কারণ এই কোর্সের আগে আপনারা ডেটা কমিউনিকেশন আর নেটওয়ার্ক কোর্সটা করেছেন। ওখানে আমরা সিসকো প্যাকেট ট্রেসারে দেখেছিলাম, ওইটাই গত ল্যাবে দেখেছিলাম। আর থিওরি ক্লাস আজকেই আগে যা হয়েছে ওইগুলি বাদ আজকে থেকেই শুরু আর কি। তো আমরা কিছু বিষয় রিক্যাপ করে তারপরে মেন কন্টেন্টে আসবে। ডেটা কমিউনিকেশনের কিছু অংশ এখানে আবার চলে আসে, তার মানে প্রিভিয়াসলি আপনারা যা পড়েছেন ওইখান থেকে এই যে ক্লাস নোটটা দেখতে পাচ্ছেন এই অনুযায়ী আমরা একটু রিক্যাপ করে নিই। বেসিক টার্মিনোলজি মানে বিভিন্ন ওয়ার্ড যেগুলি আমরা ইউজ করব সেই ওয়ার্ডগুলি কোনটার কি মানে সেটা আরেকবার একটু আমরা রিকল করি, ঠিক আছে। নেটওয়ার্ক কাকে বলছি আমরা, দেখেন নেটওয়ার্ক ইজ এ কালেকশন অফ কম্পিউটার্স অ্যান্ড ডিভাইসেস। ক্লাস এগুলি নোট দিয়ে দেওয়া হবে, এটা তোলার দরকার নেই, আপনারা খেয়াল করেন, ঠিক আছে। নোট যা দেখানো হবে এগুলি সব পেয়ে যাবেন। তাহলে বলছিলাম কি নেটওয়ার্ক কি, নেটওয়ার্ক হচ্ছে কালেকশন অফ কম্পিউটার, মানে কম্পিউটারগুলিকে বলা হয় এন্ড ডিভাইস, মানে শেষ প্রান্তে যেটা থাকে, কম্পিউটারের পরে আর কোনো ডিভাইস থাকে না, মধ্যবর্তী অনেক ডিভাইস থাকে। মানে এক কম্পিউটার থেকে নেটওয়ার্কের ভিতরে মাঝে রাউটার, হাব, সুইচ এইগুলি বিভিন্ন গেটওয়ে পার হয়ে আবার অন্য কম্পিউটারে যে পৌঁছায় সেই কম্পিউটারও শেষ প্রান্ত, এই জন্য এগুলিকে বলা হয় এন্ড ডিভাইস। তাহলে নেটওয়ার্কে কাকে বলছি আমরা, ছোট ছোট ডেফিনেশন, ওয়ান মার্ক কোশ্চেন অথবা এমসিকিউ টাইপের কোশ্চেন যদি থাকে বা অন্য কোশ্চেনের মধ্যে যে আপনার এই টার্মিনোলজিগুলি মানে এই ওয়ার্ডসগুলি যদি আপনাদের পড়ার মধ্যে আসে তখন যাতে আপনাদের কনফিউজ না হন যে বিষয়টা আসলে কি খেয়াল হচ্ছে না। সো অ্যাট এ গ্ল্যান্স আমরা এখানে দেখছি। তাহলে বলছিলাম আমরা কালেকশন অফ কম্পিউটার্স অ্যান্ড ডিভাইসেস। ডিভাইসেস মিনস অলসো মানে মিনস হচ্ছে নেটওয়ার্ক ডিভাইসেস, যেগুলিকে ওই যে আমরা নিচের দিকে আছে নেটওয়ার্ক ডিভাইস কাকে কোনগুলি আর কি সেগুলি নাম সহ। তো যাই হোক খেয়াল রাখেন যে দ্যাট আর কানেক্টেড টুগেদার টু এনাবল কমিউনিকেশন অ্যান্ড ডেটা এক্সচেঞ্জ, মানে নিজেদের মধ্যে কমিউনিকেশন মানে যোগাযোগ করতে পারে এবং ডেটা এক্সচেঞ্জ মানে আদান প্রদান করতে পারে। তো এরকম ইন্টারকানেক্টেড কম্পিউটার্স অ্যান্ড হচ্ছে ডিভাইসেসগুলি, নেটওয়ার্ক ডিভাইস বললে আরও ভালো বোঝা যায়। তো ডিভাইসেসগুলিকে মিলে যেটা তৈরি হয় তাকে বলা হচ্ছে নেটওয়ার্ক। নোডস কাকে বলা হয়, নোড হচ্ছে আর দ্য ডিভাইসেস দ্যাট আর কানেক্টেড টু এ নেটওয়ার্ক। একটা নেটওয়ার্কের মধ্যে যে ডিভাইসেসগুলি কানেক্ট থাকে তাদেরকে আমরা নোড বলছি। দিস ইনক্লুড কম্পিউটার, সার্ভার, প্রিন্টার, মানে আমাদের নেটওয়ার্ক প্রিন্টার কিন্তু আইপি দিয়ে প্রিন্টার ইউজ করা যায়, এটা তো জানেন। তাহলে এই ধরনের আইপি প্রিন্টারগুলি যখন প্রিন্টারটা ইউএসবি দিয়ে কম্পিউটারের সাথে কানেক্টেড হচ্ছে তখন ওইটা কম্পিউটারের একটা পেরিফেরাল ডিভাইস হয়ে যাচ্ছে, তখন আর কিন্তু ওটাকে নোড বলছি না। নোড কখন প্রিন্টারকে বলবো, যখন ওই প্রিন্টারটা সরাসরি সুইচের সাথে কানেক্ট থাকবে বা নেটওয়ার্কের সাথে কানেক্ট থাকবে, মানে নেটওয়ার্কের এন্ড ডিভাইসেসগুলি কানেক্টেড হয়তো সুইচের সাথে বা হাবের সাথে, তাই না। আর আমরা যখন বাসায় ইউজ করি, বাসায় আমরা যে হোম রাউটার ইউজ করি ওইটা বেসিক্যালি ওয়ান কাইন্ড অফ সুইচ যেটার মধ্যে ওয়াইফাই ফ্যাসিলিটি আছে। সো দ্যাট ইজ কল্ড হোম রাউটার। ওই রাউটার আর আপনাদের নেটওয়ার্কের জন্য যে রাউটার সিসকো রাউটার, এটার মধ্যে কিন্তু ফার ডিফারেন্স আছে। আচ্ছা, তাহলে আমরা বলছি নোড কাদেরকে, ইনক্লুডস কম্পিউটার, সার্ভার। লেখা পড়া যাচ্ছে তো না? আচ্ছা, আমি নেক্সট দিন আমার মনে হয় একটু বোল্ড করে দিলে ভালো হবে, আর একটু বোল্ড করে রাখবো। আচ্ছা, একটু বড় করে দিই আরো, দেখা যাচ্ছে। সো এখানে আছি আমরা, সার্ভার, প্রিন্টার, রাউটার, সুইচেস অ্যাটসেট্রা। এখানে রাউটার, সুইচে যদি এগুলি তো বুঝতেই পারছেন লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলে আপনার এখানে কন্ট্রোল প্রেস করে লিঙ্কে ক্লিক করলে যে রাউটার কি, আপনি রাউটার হচ্ছে ওয়েবসাইটে যে আপনাকে রাউটার সম্পর্কে যদি আপনার ফার্দার নলেজের দরকার হয় সেই জন্য রাউটার। এখানে নেটের স্পিড খুবই কম, নাহলে পেজ এতক্ষণ ওপেন হয়ে যেত। সো দেখতেই পাচ্ছেন যে কিছু পয়েন্টকে লিঙ্ক করা আছে। তো রাউটার, সুইচ অ্যান্ড আদার ডিভাইসেস, আদার বলতে গেটওয়েস হতে পারে, অ্যাক্সেস পয়েন্ট হতে পারে, তারপরে রিপিটার হতে পারে, এই ধরনের বিষয়গুলিকে এই নোডসের মধ্যে চলে আসে। তার মানে ডিফারেন্ট টাইপ অফ ডিভাইসেস দ্যাট আর কানেক্টেড টু এ নেটওয়ার্ক আর কল্ড নোডস। তারপর প্রোটোকল কি, প্রোটোকল কি আপনারা বলতে মনে আছে? গত ক্লাসেই বলছিলাম প্রোটোকল হচ্ছে আর সাম সেট অফ রুলস, মানে নেটওয়ার্কের মধ্যে দিয়ে যে ডেটা আদান প্রদান করবে তার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলি ওয়ার্ল্ড ওয়াইড
একই নিয়মে চলে, মানে সারা পৃথিবীতে নেটওয়ার্কে এই নিয়মগুলি একই নিয়ম। মনে করেন যে কয়েকটা প্রোটোকলের নাম কি, HTTPS, হাইপার টেক্সট, আপনারা সবাই জানেন। তো এই প্রোটোকল কি, HTTPS বাংলাদেশেও যায়, HTTPS অন্য কান্ট্রিতেও তাই। মানে ওইটা যেই রুল ফলো করে চলে, সেই রুলটা সব জায়গায়, মানে নেটওয়ার্কে কানেক্টেড হতে গেলেই তাকে এই রুলসগুলি মানতে হবে। ঠিক আছে? তাহলে প্রোটোকল ইজ এ সেট অফ রুলস and standards that govern how data is transmitted over a network. খুব সহজ কথা না, না বুঝতে পারলে জিজ্ঞেস করবেন প্লিজ। এক্সাম্পল অফ প্রোটোকল ইনক্লুড TCP/IP, যেটার মাধ্যমে আমরা ইন্টারনেটে কানেক্ট হই, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল স্ল্যাশ ইন্টারনেট প্রোটোকল, ফুল ফর্ম এটার। HTTP মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর HTTPS মানে কি, সিকিউরড, রাইট। তা আমরা এখন কোনটা ইউজ করি, HTTPS ইউজ করি, বাট ওইটার মেন প্রোটোকলটা ছিল HTTP, সেটার সিকিউরড ভার্সনটা হচ্ছে HTTPS। এবং FTP, যেটা ফাইল ট্রান্সফার প্রোটোকল। আমরা যে ফাইল হাই স্পিডে আদান প্রদান করার ক্ষেত্রে, মনে করেন আপনি একটা ফাইল আপলোড বা ডাউনলোড করতে যেই নেট স্পিডে করতে পারেন, আপনি একটা FTP সার্ভার, লাইক কমন একটা এক্সাম্পল হচ্ছে আমাদের বাসায় ইন্টারনেট লাইন আছে, ওখানে মুভি টুভি ডাউনলোড করেন বা সফটওয়্যার ডাউনলোড করেন না, ওইটা দেখেন না খুব হাই স্পিডে ডাউনলোড হয়। তো ওইখানে আমরা যে টেকনোলজিটা ইউজ করা হয় সেইটা হচ্ছে FTP, ফাইল ট্রান্সফার প্রোটোকল। মানে ওইখানে একটা প্রোটোকল, যে প্রোটোকলের মাধ্যমে হাই স্পিডে ডেটা আদান এবং প্রদান করা যায়। না আপনার যদি আপলোড করার পারমিশন থাকে তাহলে আপনি আপলোডও হাই স্পিডে করতে পারবেন, বাট স্বাভাবিকভাবে ওইখানে আপনার আপলোড পারমিশন নাই। বাট আপনার অফিস পিসি থেকে যদি, আপনার অফিসে যদি কোনো একটা FTP সার্ভার থাকে, সেখানে আপ অ্যান্ড ডাউনের পারমিশন যদি আপনার থাকে, দেখবেন যে দুইটাই হাই স্পিডে করতে পারছেন আপনারা। তাহলে প্রোটোকলের সংক্ষিপ্ত মনে রাখবেন কিছু নিয়মের সমষ্টি, যেটা সবাই মানে, এরকম কিছু নিয়মের সমষ্টি। অনেকগুলি প্রোটোকল আছে, আমরা পরে আর পরবর্তীতে আরও অনেক প্রোটোকলের নাম দেখব, বাট এখন এই যে কমন দু একটা প্রোটোকল অ্যাজ এ এক্সাম্পল আপনাদের সামনে দেখানো হয়েছে, such as TCP/IP, HTTP or FTP. দেন হচ্ছে টপোলজি। টপোলজি বলা হচ্ছে কাকে? টপোলজি বলা হচ্ছে নেটওয়ার্কের মধ্যে কম্পিউটারগুলি কিভাবে সাজানো আছে, কম্পিউটারগুলি না, নোটসগুলিকে কিভাবে সাজানো আছে। লাইক এই ক্লাসরুমের মধ্যে আপনাদের কি লম্বা লম্বা করে 4টা রোতে দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা মনে হতে পারতো একটু অ্যাঙ্গেল করে, যাতে সবাই দেখেন আপনার পিছনে যে বসছে ওটি কিন্তু ঠিক আমাকে দেখতে পাচ্ছে না, বা আমিও চেহারা দেখতে পাচ্ছি না। একটু যদি অ্যাঙ্গেল করে দেওয়া হতো, সিনেমা হলে সিট যেমন থাকে, তাহলে কি হলো যে সামনে থেকে আমি সবাইকে দেখতে পেতাম, সবাইও আবার ক্লিয়ারলি আমাকে দেখতে পারতো, মানে স্ক্রিন দেখতে পারতো। তো এটা একটা অ্যারেঞ্জমেন্ট হতে পারতো। আবার একটা হতে বিক্ষিপ্তভাবে ছড়ানো আছে, যে যেখানে পার্সে চেয়ার নিয়ে টেনে টুনে বসে, ওই যে পিছনে যেমন 3-4 জন বসে গেছে, ঠিক আছে? এই তুমি কথা বলছো কেন ভাই? প্লিজ প্লিজ কথাগুলো একটু বাইরে বলি, আমাদের ক্লাস টাইম বেশিক্ষণ না। আমরা আগে থিওরি নিতাম 3 ঘন্টা, পরে তোমাদের টাইমে হয় না, সব কিছু মিলে অ্যারেঞ্জ করতে পারি না দেখে আমরা থিওরিটাকে একটু কনসাইজ করে একটু শর্টে নিয়ে আসা হয়েছে। তারপরেও যদি আমরা এই ক্লাসের মধ্যে কথা বলি, অন্যদেরও ডিস্টার্ব হয়। সামনের দিকে যারা থাকে তারা মনোযোগ দিয়ে খেয়াল করে, বা পিছেও অনেকে মনোযোগ দিয়ে খেয়াল করে। তো পাশে কথা না বলি প্লিজ। কথা জরুরি থাকলে, জরুরি ফোন আসলে আমরা আস্তে করে বাইরে চলে যাব, কথা শেষ আবার চলে আসবো। এবং আসার সময়, যাওয়ার সময় জিজ্ঞাসা করার দরকার নাই ভাই, আপনার ভালো না লাগলে আপনি চলে যান, এবং আপনি লেটে আসেন, যখনই আসেন ক্লাসে ঢুকবেন আমাকে জিজ্ঞাসা করা লাগবে না, ঢুকে বসে পড়বেন জায়গা মতো। আচ্ছা, টপোলজি যেটা বলছিলাম, এই যে অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ডিভাইসেস ইন দ্য নেটওয়ার্ক। টপোলজি কত রকম হতে পারে এগুলোই আমরা পরে, যে হয়তো এই নোটের মধ্যেই নিচে আছে ছবি, একটু দেখি। হ্যাঁ, এই যে এখানে নেটওয়ার্ক ডিভাইস আছে, এই যে টপোলজি আছে, আমরা নিচে আসবো আর কি, আর একটু ডিটেলসে দেখতে পাবেন। সো টপোলজি আমরা বলছিলাম যে নেটওয়ার্ক টপোলজি রেফার্স টু দ্য ফিজিক্যাল অ্যান্ড লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট। ফিজিক্যাল হচ্ছে যখন বাস্তবিকই আপনার ডিভাইসগুলি আছে, আর লজিক্যাল হচ্ছে যখন কোনো আপনি একটা সিমুলেটরে নেটওয়ার্ক ডিজাইন করছেন। নেটওয়ার্ক কিন্তু সবসময় আগে সিমুলেটরে ডিজাইন করে নিতে হয়। যেমন আপনি একটা নেটওয়ার্ক করবেন, আপনি মনে করেন যে একটা ল্যাব ডিজাইন করবেন, বা আপনাকে একটা টাস্ক দেওয়া হলো যে 2টা আলাদা আলাদা ল্যাব ডিজাইন করব এবং সেই 2টাকে ইন্টারকানেক্ট করব, সাথে আমার অফিস ডেস্কেরও কয়েকটা পিসিকে কানেক্টেড থাকবে। তো এইটাকে আপনি সরাসরি কতটুকু, আপনাকে ফার্স্টে তো বাজেট দিতে হবে যে আমার কি পরিমাণ জিনিস লাগবে। ঠিক আছে, আপনি ধরলাম যে আমার 2টা ল্যাবে 10টা 20টা কম্পিউটার, আর অফিসে 5টা 25টা কম্পিউটার। 25টা কম্পিউটার আপনি কিনে আনলেন,
কিন্তু কতটুকু তার লাগবে, কী পরিমাণ কানেক্টর লাগবে, আর সাথে আনুষঙ্গিক আর কী লাগবে, এটা তাকে এস্টিমেট করতে হবে। এবং আপনাকে সব কিছু ঠিকঠাক মতো কাজ করে কিনা, সেইটাকে আপনি পারবেন কিনা করতে, সেইটাকে আগে টেস্টিং করে দেখতে হবে যে আপনি যেটা করবেন এটা স্ট্যাবলিশ হবে কিনা, কানেকশনটা ঠিকমতো স্ট্যাবলিশ হবে কিনা। তার জন্য আমরা ইউজ করি কি, ওই যে নেটওয়ার্ক সিমুলেটর টাইপের সফটওয়্যার ইউজ করি। যেমন আমরা ইউজ করি হচ্ছে প্যাকেট ট্রেসার, এরকম আরও অনেক সিমুলেটর বা সিমুলেশন টুল আছে যেগুলির মাধ্যমে আমরা করতে পারি। তো ওইটার মধ্যে আপনারা দেখবেন যে আপনারা যেমন লাস্ট ল্যাব ক্লাসে আপনারা টপোলজি প্র্যাকটিস করছিলেন, যার মতো যে কয়টা ইচ্ছা কম্পিউটার নিয়ে আপনার, যে ওটা ছিল ওপেন ছিল, তো মানে জাস্ট প্র্যাকটিস, যে কোনো যে কোনো টপোলজিকে ডিজাইন করেন। তো সেখানে আপনারা ওই কি পরিমাণ লাগছে, কেবল কি পরিমাণ লাগবে, কানেক্টর কয়টা লাগবে, কেবল ওইখানেও কিন্তু আবার মেজারমেন্টও করা যায়, মেজারমেন্ট করেও করা যায়। আমরা মেজারমেন্ট করি নাই, কিন্তু চাইলে আপনি মেজারমেন্ট করে সব কিছু আগে কানেকশন আইপি বসায়ে কানেক্টিভিটি চেক করে যখন দেখবো যে না সব ঠিকঠাক আছে, তখন ওইটা রিয়েল টাইমে ইমপ্লিমেন্ট করব। মনে করেন এই যে একটা বড় একটা বিল্ডিং দাঁড়ায় গেছে, এই বিল্ডিংটা দাঁড়ানোর আগে এটাকে তো ডিজাইন করতে হয়েছে, হঠাৎ করেই তো জিনিসপত্র কিনে এনে ওই গাঁথা শুরু করে দেয়নি, তাই না? আগে ডিজাইন করেছে, তারপরে এইখানে বিল্ডিংটা দাঁড়াবে কি না সেটা সয়েল টেস্ট করেছে, তারপরে সেই ডিজাইনটাকে প্রপার অথরিটি দিয়ে অ্যাপ্রুভ করিয়ে আনতে হয়েছে, তাই না? সেই অথরিটি অ্যাপ্রুভ করার পরে দেন কাজ শুরু করা হয়েছে। তার মানে ডিজাইন করা, এবং অনেক ক্ষেত্রে করা হয় কি, ওটা একটা ছোট মডেলও তৈরি করা হয়। মনে করেন একটা বিল্ডিং তৈরি হবে, তার একটা মডেল তৈরি করেছে আগে, রিয়েল টাইপ মডেল। মানে ওইটা কি হচ্ছে যে রিয়েল বিল্ডিংয়ের চেয়ে 1000 ভাগের 1 ভাগ সাইজের, কিন্তু হুবহু দেখতে একরকম হবে। দেখেছেন তো এরকম অনেক মডেল আপনারা? তো এইরকমভাবে নেটওয়ার্কেরও একটা মডেল তৈরি করা, যেটাকে আমরা ওই যে এরকম সিমুলেশন যে কোনো সফটওয়্যার দিয়ে করতে পারি। তো টোপোলজি হচ্ছে কিভাবে ডিভাইসেসগুলিকে অ্যারেঞ্জমেন্ট করা হবে। রেফার টু দ্য ফিজিক্যাল অ্যান্ড লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ নোডস অন এ নেটওয়ার্ক। দ্য কমন নেটওয়ার্ক টপোলজি ইনক্লুডস, কমন যেগুলি আছে যেমন বাস টপোলজি, স্টার, রিং, মেশ, ট্রি, এবং এর মধ্যে যে কোনো 2টা বা 3টাকে একত্রিত করে যেটা হয় সেটা হলো হাইব্রিড। তো হাইব্রিড নতুন কোনো টপোলজি না, হাইব্রিডটা হচ্ছে এই 5 রকমের মধ্যে থেকে যে কোনো 2 বা 3 রকম বা 4 রকম বা 5 রকমই, মানে একের অধিক টপোলজিকে একত্রিত করে দেওয়াটা হচ্ছে হাইব্রিড। সার্ভিস প্রোভাইডার নেটওয়ার্ক, সার্ভিস প্রোভাইডারকে যে সার্ভিস দিচ্ছে, যেমন বলছে দিস টাইপ অফ নেটওয়ার্কস গিভ পারমিশন টু টেক নেটওয়ার্ক ক্যাপাসিটি অ্যান্ড ফাংশনালিটি অন লিজ ফ্রম দ্য প্রোভাইডার। সার্ভিস প্রোভাইডার নেটওয়ার্ক ইনক্লুড ওয়্যারলেস কমিউনিকেশন, ডেটা ক্যারিয়ার, অ্যাটসেট্রা। মনে করেন আপনি সিম ইউজ করেন, আপনি জিপি সিম ইউজ করেন, আরেকজন বাংলা লিঙ্কের সিম ইউজ করেন, আরেকজন রবি সিম ইউজ করেন, তো এটা হচ্ছে সার্ভিস প্রোভাইডার যে সার্ভিস দিচ্ছে। সেই সার্ভিসের থেকে আপনি কী ধরনের সার্ভিস নিচ্ছেন। অথবা যদি আপনি ব্রডব্যান্ড লাইন নেন, ব্রডব্যান্ড লাইন আমাদের একটা ন্যাশনাল আইএসপি আছে, তাহলে ন্যাশনাল আইএসপি থেকে আমাদের লোকাল আইএসপি লাইন নেয়, লোকাল আইএসপি থেকে আবার আপনি লাইন নেন। তো ওইটাই হচ্ছে আপনার সার্ভিস প্রোভাইডার, কে আপনাকে সার্ভিস প্রোভাইড করছে। দেন আসছে আইপি অ্যাড্রেস। আইপি মানে কি? ইন্টারনেট প্রোটোকল। তো আইপির 2টা ভার্সন আছে আবার, জানেন তো, IPv4, IPv6। IPv4 এর একটা এক্সাম্পল বলেন তো। রাইট, আইপি ভার্সন 4 192.168.10.5। তো রুলটা কি, মানে এইটা লিখলাম, রুল কি, যারা জানেন না কনফিউজ তারা জেনে রাখেন। মানে যদি আইপি অ্যাড্রেস কেন এইটা কেন হলো স্যার, কেন অন্যরকম হলো না, আমি এখানে কেন 500 লিখলাম না, এটা কি হয়েছে আইপি অ্যাড্রেস লেখা? কি সমস্যা আছে? বাইনারি অক্টেটের উপরে যেতে পারি না, মানে 2 টু দি পাওয়ার 8 ভ্যালু পর্যন্ত হাইয়েস্ট আসতে পারে। তার মানে আইপি ভার্সন 4 কেন হয়েছে, এখানে 4টা পার্ট দেখেন ডট দিয়ে সেপারেট করা আছে, ডটগুলি কিন্তু ইম্পর্টেন্ট। তো প্রত্যেকটা পার্টের রেঞ্জ হবে 0 থেকে 255 পর্যন্ত, মানে 256টা ভ্যালু, দ্যাট ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 8। 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টের রেঞ্জ হতে পারবে 0 থেকে 255-র মধ্যে, এর বাইরে যেতে পারবে না। সো এখানে সবটুকুই ঠিক ছিল, লাস্টে 500 হয়ে গেছে। এটা যদি 50 হতো দেন ইটস ওকে। আচ্ছা, আরেকটা ভার্সন আছে আইপি ভার্সন 6, ওইটা কেমনভাবে লিখে?
ওটা হেক্সাডেসিমাল, এইটা হচ্ছে আপনার ডেসিমাল ভ্যালুতে লিখেছি, যদিও ব্যাপারটা অ্যাকচুয়ালি হচ্ছে এইটার মানে হচ্ছে 0 1 1 1 2 3 4 5 6 7, মানে 8টা ভ্যালু তো হবে। এই যে 2 টু দি পাওয়ার 8 মানে কি, 2 টু দি পাওয়ার 8 মানে 8টা 0 থেকে শুরু করে 8টা 1 পর্যন্ত মাঝের সকল কিছু। দ্যাট মিনস এই 0 ইকুয়াল টু এটা হচ্ছে ডেসিমাল, এটা হচ্ছে বাইনারি, 8টা 0। আর 255 সব 1। তাহলে এইটা হচ্ছে মিনিমাম রেঞ্জ, এটা হচ্ছে ম্যাক্সিমাম রেঞ্জ। এই মিনিমাম ম্যাক্সিমাম রেঞ্জের মধ্যে আপনার হচ্ছে প্রত্যেকটা ভ্যালু হতে পারে। এখন এইটা তো আপনি আমাদের বোঝার সুবিধার্থে নাম্বারে লিখেছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি কম্পিউটার যখন নিয়ে কাজ করে, কম্পিউটার যখন এই আইপি অ্যাড্রেসটাকে নিয়ে কাজ করে তখন হচ্ছে বাইনারিতে নিয়ে কাজ করে, মানে আপনাদের এইগুলি বাইনারি নিয়েই আসবে আর কি। সো এই প্রত্যেকটা বাইনারি ভ্যালু। আর যখন ভার্সন 6 আসে তখন হয়ে যায় হেক্সাডেসিমাল ভ্যালু। হেক্সাডেসিমাল ভ্যালুতে ওইটার মধ্যে 8টা পার্ট থাকে। এইখানে আমরা IPv4 পারমুটেশন কম্বিনেশন করে ম্যাক্সিমাম কি পরিমাণ আইপি অ্যাড্রেস পেতে পারি ইউনিক? 430 বিলিয়ন মতো, 430 বিলিয়ন এরকম কিছু, যেখানে আইপি ভার্সন 6-এ আপনি এর চেয়ে হাজার 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 গুণ, মানে এর চেয়ে কোটি গুণ বেশি পাবেন। এক্স্যাক্ট সংখ্যাটা আমরা যখন আইপি অ্যাড্রেস ক্লাস করব তখন আইপি ভার্সন 4-এ কতগুলি ডিফারেন্ট আইপি হতে পারে ম্যাক্সিমাম, আর ভার্সন 6-এ কতগুলি হতে পারে সেই সংখ্যাটা আমরা ওইটাই দেখব। তো আইপি ভার্সন 4 মোটামুটি শেষ, ওইটার আর নতুন নাই দেখেই ভার্সন 6-এ আসছে, এবং নতুন গুলি সবই 6-এ আসছে, বাট সব জায়গায় 6 এখন ইমপ্লিমেন্ট হয় নাই, কনভার্সনের কাজ এখনো চলতেছে। তো ডিফারেন্সটা কত মনে করেন, এইটা হচ্ছে তাহলে কত, 2 টু দি পাওয়ার 8 করে 4টা আছে, 2 টু দি পাওয়ার 8 গুণ 2 টু দি পাওয়ার 8 গুণ 2 টু দি পাওয়ার 8 ইনটু 2 টু দি পাওয়ার 8, তাহলে টোটালে কত হয়? মানে আমাদের টোটাল ভার্সন কতগুলি হতে পারে, এটা মানে কত, 2 টু দি পাওয়ার 32। কি করে হলো? 8 গুণ 8 গুণ 8 গুণ 8, পাওয়ার তাহলে যোগ হয়ে গেল। তাহলে 2 টু দি পাওয়ার 32 যদি করেন, এইটা এরকম 430 বিলিয়ন প্লাস এরকম সংখ্যক হবে এটার ভ্যালু, 2 টু দি পাওয়ার 32। আর অন দ্য আদার হ্যান্ডে যেটাই IPv6-এ আসছে ওইটার একটা এক্সাম্পল মনে করেন এরকম হলো 0A3F কোলন, হ্যাঁ, তারপরে কিছু ভ্যালু এরকম কোলন, এরকম 8টা পার্ট আছে, 8টা পার্ট আছে, প্রত্যেকটা এরকম হেক্সাডেসিমাল ভ্যালু। হেক্সাডেসিমাল তো জানেন 0 থেকে F পর্যন্ত। আচ্ছা, তাহলে এইখানে কতগুলি পাচ্ছি আমরা? এখানে পাচ্ছি হচ্ছে 2 টু দি পাওয়ার কতগুলি, 2 টু দি পাওয়ার 64। তাহলে এই 2 টু দি পাওয়ার 64 আর 2 টু দি পাওয়ার 32 এর মধ্যে ডিফারেন্স কত? ডাবল, 4 গুণ, কত এইটার কত গুণ? এটা 2 টু দি পাওয়ার 32, খেয়াল রাখেন 2 টু দি পাওয়ার 32 একে যদি মানে 430 বিলিয়ন, এর ডবল করলে কত হয়? 860 বিলিয়ন। তাহলে 2 টু দি পাওয়ার 32 কে যদি 2 গুণ করেন তাহলে হয় 2 টু দি পাওয়ার 33। জি, 128। ঠিক আছে। আচ্ছা, তাহলে না ঠিক আছে, 128টা, এই যে 8 ভাগ বললাম না, প্রত্যেকটা ক্ষেত্রে এখানে তো হচ্ছে 2 বিট করে, আর এখানে হচ্ছে তো 4 করে। তাহলে 128 যে হচ্ছে এইটার ডবল করলে 430 বিলিয়নে ডবল করলে হচ্ছে 860 বিলিয়ন, তাতে 2 টু দি পাওয়ার 32 থেকে সেটা হয় 33। তাহলে 34 মানে তারও ডবল, 35 মানে তারও ডবল, এইভাবে ডবল হতে 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 এই 2 টু দি পাওয়ার 38 এত বড় একটা সংখ্যা, 128 এত বড় একটা সংখ্যা যেটা ক্যালকুলেটরে ধরবে না। এক্সাক্ট সংখ্যাটা কত যেন হেক্সা ট্রিলিয়ন এরকম কিছু আছে আর কি, মানে অনেক 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 বড়, যেটা আশা করা যাচ্ছে যে আগামী ভবিষ্যতে এত আইপি শেষ হবে না, কারণ আমরা এক একজনই তো অনেকগুলি আইপি ইউজ করি, তাই না? এই আইপির মধ্যে কিন্তু আবার আপনি আপনার লোকাল আইপিকে ধরেন না, মনে করেন আপনার বাসায় 10টা ডিভাইস আছে,
আপনার রাউটার থেকে 10টা ডিভাইসে কানেক্ট করছেন, 5টা মোবাইল আছে বা 10টা মোবাইল আছে, আরও আপনার টিভি আছে, ফ্রিজ আছে, এইটা ওইটা অনেক মানে ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স যেগুলি নেট কানেক্ট করা যায়। তো সবাই তো একটা করে আইপি নিয়ে নিচ্ছে। ওই আইপিগুলি কিন্তু এই আইপির মধ্যে পড়ে না, ওইগুলি হচ্ছে প্রাইভেট আইপি, আর এইগুলি হচ্ছে রিয়েল আইপি। মানে এই যে 430 বিলিয়ন ইন্ডিভিজুয়াল আইপি, আপনি যখন আপনার সার্ভিস প্রোভাইডার থেকে একটা লাইন নিচ্ছেন, তখন আপনার একটা আইপি হয়ে আপনার বাসায় আসছে, আপনার রাউটারে আসছে, ওইটাকে একটা আইপি যদি ধরেন, ওইটা থেকে যে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছেন ওইগুলি হলে আপনার লোকাল। যেমন এইখানে আমাদের ল্যাবে মনে করেন 50টা কম্পিউটার আছে, প্রত্যেকটা কম্পিউটারের ওই যে আপনি নিচে যে নেটওয়ার্কে ক্লিক করলে দেখবেন যে আইপি দেখাচ্ছে, আইপি দেখাচ্ছে, ওই আইপিগুলি হলো লোকাল আইপি, ল্যান আইপি, লোকাল এরিয়া নেটওয়ার্কের আইপি, রিয়েল আইপি না। রিয়েল আইপি আমরা হচ্ছে হয়তো অল্প কয়েকটা আমাদের নেওয়া হয়েছে, মানে যেই কয়টা সার্ভিস প্রোভাইডার থেকে স্পেসিফিকভাবে রিকোয়েস্ট করে নিতে হয়, এবং আপনি যদি একটা রিয়েল আইপি নিতে চান আপনাকে ওই সার্ভিস প্রোভাইডার বরাবর অ্যাপ্লিকেশন করতে হয়, সেই অ্যাপ্লিকেশন আবার গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভ হয়ে আসতে হয় যে আপনি কেন নেবেন, আপনার কেন লাগবে রিয়েল আইপি, আপনি এটা নিয়ে কি কোনো খারাপ কোনো ইন্টেনশন আছে কি না, আপনি এটা নিয়ে হ্যাকিং করবেন কি না, বা অন্য কোনো মানে আনঅথরাইজড কাজে লাগাবেন কি না, সেইটার জবাবদিহিতা, মানে আপনার অথেন্টিক অ্যান্সার থাকতে হবে যে আমার এই কারণে রিয়েল আইপি লাগবে, তাহলে আপনাকে রিয়েল আইপি দিবে, আদারওয়াইজ রিয়েল আইপিটা দেয় না সাধারণভাবে। যেগুলো আমরা ইউজ করি এগুলি হচ্ছে ওইটারই হচ্ছে আন্ডারের হচ্ছে নিজস্ব তৈরি করা নেটওয়ার্কের আইপি, মানে যেটাকে ল্যান আইপি বলা হয়। আচ্ছা, যাই হোক, আমরা আইপি নিয়ে সামনে কিছু ম্যাথমেটিক্সও আছে, সেইগুলিও একটু করবেন। জি জি, এই যে কোলনের মাঝখানে মনে করেন সবগুলি ভ্যালু 0, সবগুলি ভ্যালু যদি 0 হয় তাহলে এটাকে আমি দুইটা কোলন পরপর লিখতে হয়, মাঝের ভ্যালু আর লিখতে হলো না। হ্যাঁ, মনে করেন যে এখানেও সবগুলি 0, পরপর 3টা অংশে সবগুলি 0 আছে, এরপরে আছে মনে করেন b a 2 1, তারপরে কোলন। তাহলে এই যে আইপি অ্যাড্রেসটাকে আপনি লিখবেন যখন, আরো আছে কিন্তু 1 2 3 4 5 পার্ট লিখছি, আরো 3 পার্ট আছে ধরে নেন। এইটাকে যখন আপনি লিখবেন লেখার সুবিধার্থে এই অংশটুকুকে আর লিখতে হবে না, মানে এইটা সরাসরি আপনি এইভাবে লিখতে পারবেন, এইটা সরাসরি আপনি এই অংশটুকুকে বাদ, এইখানে দুইটা কলম, এইটা তারপর 2 কলম, তারপর এটাই চলে গেল ডাইরেক্ট। মানে মাঝে যদি সব অংশগুলি 0 থাকে, সব ওই 1 সেট হোক 2 সেট হোক 3 সেট হোক সবগুলি বাদ, এখানে তো আপনার বাকি আরো আছে, ঠিক আছে, 8টা ভাগ হচ্ছে। তাহলে আপনি কি করে বুঝবেন যে এখানে যে 3 সেট না 1 সেট, কয় সেট 0 বাদ গেছে? আপনি গুনলেই বেড়ে যায়, এখানে 1 2 3 4, 4টা হয়েছে, তাহলে এই মাঝে 4 সেট 0 আছে, 4টা করে 0 4 বার আছে, দিয়ে 2 কলম দিয়ে বুঝিয়ে দিলাম। ওটা হচ্ছে শর্ট ফর্মে লেখা। আচ্ছা, এরপরে আছেন ডিএনএস। কাকে বলছি আমরা? ডিএনএস হচ্ছে ডোমেন নেম সিস্টেম, মানে আইপি অ্যাড্রেস। প্রত্যেকটা ওয়েবসাইটেরই ব্যাকগ্রাউন্ডে একটা আইপি অ্যাড্রেস আছে। আপনারা লেখেন www.google.com অথবা লেখেন www.ius.edu.bd। তো এইটা আমাদের মনে রাখতে সুবিধা হয়। মনে করেন আপনাদের প্রত্যেকেরই একটা করে মোবাইল নাম্বার আছে, ঠিক আছে? তো আমি কি সবার মোবাইল নাম্বার মনে রাখা সম্ভব? কারণ এটা একটা বড় ডিজিট। রাদার দেন আপনাদের সবার নাম মনে রাখাটা আমার জন্য কম্পারেটিভলি ইজি। আবার আমি মনে রাখতে না পারি, আমার কাছে একটা লিস্ট আছে, ওতে সবার নাম, পাশে মোবাইল নাম্বার লেখা আছে, ঠিক আছে? তাহলে আমি ওই নাম দেখে আপনার মোবাইল নাম্বারটা যখন মনে করেন ফোন বুক, তাহলে ডিএনএস হচ্ছে ডোমেন নেম সিস্টেম। এরকম একটা সিস্টেম যেখানে একটা সার্ভার, যেখানে পৃথিবীতে যত ওয়েবসাইট রেজিস্টার করা হয়, মানে আপনি একটা ডোমেন নেম কিনলেন, একটা মনে করেন যে আপনি আপনার নাম .com একটা ডোমেন কিনলেন, ওইটা তখন ডিএনএস এর মধ্যে লেখা হয়ে যায় এবং ওইটার এগেনস্টে আপনার একটা আইপি দেওয়া হয়। আপনি কি করেন, একটা ওয়েবসাইট তো চালাবেন ডোমেন নাম দিয়ে। তো ওই ওয়েবসাইটটা কি? ওয়েবসাইটটা হচ্ছে আপনার কম্পিউটারে নেটওয়ার্ক কানেক্ট আছে এরকম একটা কম্পিউটার, এবং যেখানে একটা ওয়েব পেজ রান হচ্ছে। সেই ওয়েব পেজটা সিঙ্গেল পেজের হতে পারে অথবা মাল্টিপল পেজের হতে পারে, ঠিক আছে? ছোট হোক বড় হোক, ওই ওয়েব পেজটার নামটাকে আমরা মনে রাখাটা, ও আইপি অ্যাড্রেসটা মনে রাখাটা কঠিন, এই জন্য আমরা নামটাকে মনে রাখি। facebook.com আপনি না লিখে আপনি ফেসবুকের আইপিটা গুগলে সার্চ করেন, ফেসবুকের আইপি কত। যদিও এটা আলাদা আলাদা রিজন অনুযায়ী ওদের অনেকগুলি আইপি আছে,
তো আপনার জোনের আইপি আপনি লিখে এন্টার করলেই দেখবেন যে ওইটা চলে আসবে। আপনি এই যে আমাদের ওয়েবসাইটেরই ios.edu.bd এইটারও একটা আইপি অ্যাড্রেস আছে, আপনি ওই আইপি অ্যাড্রেস লিখবেন দেখবেন ওই সাইটেই আসবে। তাহলে ওই আইপিটা আমার মনে রাখা কঠিন, এই জন্যে আমরা নামটাকে মনে রাখি। তাহলে এই পুরা নাম এবং তার আইপি অ্যাড্রেসকে একটা সিস্টেম মনে রাখে, একটা সার্ভার মনে রাখে, যাকে বলা হয় ডোমেইন নেম সিস্টেম, যেখানে পৃথিবীর সকল আইপি ওয়েবসাইটের অ্যাড্রেস উইথ তার আইপি অ্যাড্রেস সহ, মানে ওয়েবসাইটের তার অ্যালফাবেটিক্যাল অ্যাড্রেস এবং তার আইপি অ্যাড্রেস কম্বাইন করে একটা টেবিলে করা আছে। আপনি যখনই কোনো একটা অ্যাড্রেস লিখে টাইপ করেন, ওর সাথে সাথে ওইটাকে ট্রান্সলেট করে আইপি অ্যাড্রেসে কনভার্ট করে নেয়, দেন সেই আইপি অ্যাড্রেস খুঁজে পৌঁছা যায়। বুঝলেন যে ওই আইপি অ্যাড্রেসের সার্ভারটা কোথায় আছে, সেইখানে পৌঁছে যায়। যখনই আপনি একটা ওয়েবসাইট লঞ্চ করেন, রান করেন, তখন ওইটা ওই সিস্টেমে লেখা হয়ে যায় এবং ওইটার লোকেশনও লেখা হয়ে যায়, যাতে দ্রুত ওটাকে খুঁজে পাওয়া যায়। এর পাশাপাশি একটা ক্যাশ আছে, ক্যাশটা হচ্ছে যে আমার লোকাল থেকে রান হচ্ছে। মনে করেন আমি ফেসবুক চালাচ্ছি, তো ফেসবুকে আমি যখন বা আপনি গুগল চালাচ্ছেন, আপনি কিছু সার্চ দেন, সার্চ দিলে আপনার লোকাল জোনের সাথে ম্যাচ করে এরকম সার্চ রেজাল্টগুলি আপনাকে দেখায়। মনে করেন আপনি একটা মোবাইল কিনবেন, আপনাকে এই এলাকারই বা বাংলাদেশের মোবাইল দোকানের ঠিকানাগুলি দিবে। তার মানে কি আপনাকে এটার একটা আছে যে ডোমেনের সাথে com.bd ইউজ করলে আরও ভালোভাবে আসে। আর যখন আপনি শুধু কম দিবেন তখন তো পুরা জোনে খুঁজতে থাকে, বাট ক্যাশ থেকে ওইটা আবার লোকাল জোনকে নিয়ে নেয়। মানে ইউজার কোন লোকেশনে আছে এইটার উপরে বেস করে তার সার্চ রেজাল্টটা কম বেশি হয়। আপনি একটা সার্চ দিলেন, সেম আপনার পরিচিত কেউ দেখা যাচ্ছে অন্য কোনো রিজিয়ন থেকে, অন্য কোনো দেশ থেকে ঠিক ওইটা লিখেই সার্চ দিল, দেখবেন সে তার জোনের রেজাল্টটা পাচ্ছে, আপনি আপনার জোনের রেজাল্টটা পাচ্ছেন। এইটা ওই ক্যাশ থেকে চলে আসে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এই ডিএনএসটা বুঝলাম, যেখানে বলছে যে ডোমেইন নেম সিস্টেম ইজ এ প্রোটোকল। এটাও একটা প্রোটোকল, কিন্তু দ্যাট ইজ ইউজ টু ট্রান্সলেট হিউম্যান রিডেবল ডোমেইন নেমস সাচ এস www.google.com। www এখন আর লেখা লাগে না, ওটা ব্রাউজার অটোমেটিক নিয়ে নেয়। বা www না লিখলে কিন্তু ব্রাউজার ওটা বুঝে না, কিন্তু আমরা লিখি না, আমরা ডাইরেক্ট google.com লিখি, ব্রাউজার ওটাকে www তে কনভার্ট করে নেয় এবং https-এও কনভার্ট করে নেয়, https://www এতটুকু সে লিখে দেয়। যখনই আপনি something.com লিখবেন বা সামথিং ডট কোনো একটা কিছু লিখবেন ব্রাউজারে, তখন এই পরের অংশটুকুকে এক্সটেনশন ধরে নিবে। ইনটু এ আইপি অ্যাড্রেস দ্যাট কম্পিউটার্স ক্যান আন্ডারস্ট্যান্ড। কম্পিউটার বোঝে কি, ওই আইপি অ্যাড্রেস বোঝে, এবং আইপি অ্যাড্রেসটাকেও বাইনারিতে ট্রান্সলেট করে বোঝে ভার্সন 4-এর ক্ষেত্রে। আর ভার্সন 6-এর ক্ষেত্রে হচ্ছে তো হেক্সাডেসিমালও কম্পিউটার বোঝে, তো ওইটাই করে নেয়। আর ফায়ারওয়ালটা কি দেখেন, ফায়ারওয়ালটা হচ্ছে একটা সিকিউরিটি ডিভাইস। ডিভাইসটা আপনার সফটওয়্যারও হতে পারে, হার্ডওয়্যারও হতে পারে। মানে ডিভাইস মানে যে এটা সবসময় যখন মনে করেন যে আমরা রাউটারের ফাংশনালিটি কাজ করার জন্যে হার্ডওয়্যার দিয়ে কাজ করি, আবার অনেক সময় সফটওয়্যার দিয়েও রাউটারের ফাংশনালিটি টেস্ট করা যায়। যেমন আপনার প্যাকেট ট্রেসারে 2991 মডেলের রাউটারটা আপনার কাছে ফিজিক্যালি আছে, আপনি ওইটা দিয়ে কিভাবে কি কাজ করতে পারবেন সেটাও করতে পারবেন। আবার ওই মডেলটার যা যা ফাংশন সেইটাকে আবার একটা সফটওয়্যার ভার্সনের মধ্যে করে দেওয়া আছে। বা একটা মনে করেন মিডিয়া প্লেয়ার, আপনি একটা সিডি প্লেয়ার, একটা সিডি প্লেয়ারের যা যা বাটনস আছে এইগুলি দিয়ে আপনি একটা সিডি প্লেয়ার দিয়েও শুনতে পারেন। আবার ওই MP3গুলিকে আপনি একটা MP3 প্লেয়ারের মধ্যেও নিয়ে শুনতে পারেন। প্লেয়ারের মধ্যে এরকম ছবি এঁকে এঁকে বাটনগুলি দেওয়া থাকে, তাই না? এবং লুকসটাও অনেকটা ওই ডিভিডি প্লেয়ারের মতোই করে দিছে, আগের দিনে যারা দেখছেন প্লেয়ারগুলি এরকম করে দিত। তো ওইটা হচ্ছে অ্যালাইক, মানে একটা হার্ডওয়্যারও হতে পারে, সফটওয়্যার বেসডও হতে পারে। ফায়ারওয়ালটাও এরকম। ফায়ারওয়ালটা হচ্ছে এমন একটা প্রতিরোধক, যে প্রতিরোধকটা কি করছে, আপনার যে কোনো ক্ষতিকারক জিনিস থেকে, মানে অ্যান্টিভাইরাসের মতো আপনাকে ভাইরাস থেকে প্রতিরোধ করছে। ভাইরাস বলেন, ট্রজন বলেন, বা যে কোনো সাসপিসিয়াস যে কোনো অ্যাটাক থেকে বা ফাইল থেকে অথবা অ্যাক্টিভিটি থেকে আপনার ডিভাইসকে সুরক্ষিত করে। আমরা যে অপারেটিং সিস্টেমগুলি ইউজ করি এটার মধ্যে বাই ডিফল্ট ফায়ারওয়াল দেওয়া থাকে, উইন্ডোজের মধ্যে উইন্ডোজ ফায়ারওয়াল দেওয়া থাকে। তো এই ফায়ারওয়ালগুলিকে আপডেট করতে হয় আবার টাইম টু টাইম। তো অটোমেটিক আপডেট দিয়ে রাখলে আপনি অটোমেটিক আপডেট হতে থাকে, আপনার কোনো কষ্ট করা লাগে না। কিন্তু এই আপডেট করলে, এবং উইন্ডোজের মধ্যে দেখবেন যে একটা পাওয়ারফুল অ্যান্টিভাইরাসও দেওয়া আছে, জানেন সেটার নাম ডিফেন্ডার। আমরা যে বিভিন্ন পারচেস করা যে ক্যাসপারস্কি, নর্টন, ম্যাকেফে এগুলি যে অ্যান্টিভাইরাস কিনে ইউজ করি, এগুলির কিন্তু দরকার নাই। উইন্ডোজ ডিফেন্ডার ইজ ভেরি মাচ পাওয়ারফুল।
কম্পারেটিভ টু আদার অ্যান্টিভাইরাস। জি, অ্যান্টিভাইরাস হচ্ছে ভাইরাসকে ডিটেক্ট করে, ভাইরাস এবং এই ধরনের ফাইলগুলো ডিটেক্ট করে। আর ফায়ারওয়ালটা হচ্ছে আপনার সাসপিসিয়াস যে কোনো কিছুকে ডিটেক্ট করবে। যেমন মনে করেন যে বিভিন্ন ট্রোজান আছে, বিভিন্ন হ্যাকারের অ্যাটাক, তারপরে বিভিন্ন মানে যে কোনো আনঅথরাইজড কোনো কিছুকেই আপনাকে করবে। এবং ফায়ারওয়ালকে আপনি কনফিগার করতে পারবেন যে আপনি চাইলেন যে ওই ওয়েবসাইটটা আমার এখানে চলবে না, তা ওইটা ফায়ারওয়ালের মধ্যে অ্যাড করে দিতে পারেন, যেটা অ্যান্টিভাইরাসের মধ্যে ওইভাবে করা যায় না। অ্যান্টিভাইরাস উইথ ফায়ারওয়াল, মানে নিজেদের ব্যবসাকে চালানোর জন্যে অ্যান্টিভাইরাস উইথ ফায়ারওয়াল সিস্টেম আনছে। তো ফায়ারওয়ালের মধ্যে আপনি অ্যাক্সেস ব্লকও করতে পারেন, আবার আপনি কোনো একটা সাসপিসিয়াস সাইটকে অ্যালাউ করতে চান। মনে করেন যে আপনি উইন্ডোজ অ্যাক্টিভেট হচ্ছে না, তাহলে আপনার উইন্ডোজ অ্যাক্টিভেট করেন কি করে? KMSPICO টাইপের এরকম অনেক ধরনের টুলস আছে না, যেগুলিকে আপনি ইনস্টল করে ওইটা দিয়ে আপনি ক্লিক করলে অ্যাক্টিভেট হয়ে যায়, মাইক্রোসফট অফিস বলেন বা উইন্ডোজ বলেন। তো ওইটাকে কিন্তু কম্পিউটার কোনোভাবে আপনাকে অ্যালাউ করবে না, ওইটাকে সে বারবার আপনাকে বলবে এটা ভাইরাস। ইভেন ওইটাকে কোনোভাবে আপনি কম্পিউটারে রাখতেও পারবেন না, সে ওইটাকে ভাইরাস মনে করে অটোমেটিক মুছে ফেলবে। আপনাকে তাহলে কখন পারবেন? আপনি আপনার কম্পিউটার থেকে অ্যান্টিভাইরাস, আপনি ফায়ারওয়াল, যত কিছু আছে সিকিউরিটি প্রোটেকশন, সবগুলিকে আগে স্টপ করতে হবে। দেন আপনাকে সব কিছু বন্ধ করে দিলে দেন আপনি ওই ফাইলটাকে অ্যাক্সেস করতে পারবেন, দেন ওইটার মাধ্যমে আপনি অ্যাক্টিভেট করতে পারবেন। তার মানে ওইটা কি, আমরা এই যে কিছুদিন আগে করোনা ভাইরাস গেল না, করোনা ভাইরাসের সময় কি করতাম আমরা টিকা নিয়েছি করোনার টিকাটা কি ছিল? ওটা আরেকটা ভাইরাস ছিল, যেই ভাইরাসটা কি করছে, ওই করোনার ভাইরাসকে খেয়ে ফেলছে। কিন্তু যেটা আপনি ইনজেকশনের মাধ্যমে যেই ডোজটা নিয়েছেন সামান্য একটু, ওইটার মধ্যে ওই করোনা ভাইরাসকে খাইতে পারে, মানে ওর চেয়েও পাওয়ারফুল ভাইরাস ছিল, সেই ভাইরাসটা ওকে খেয়ে ফেলেছে। সো আমরা করোনা এটাই, কিন্তু এটা আসলে এখন অনেক সাইড ইফেক্ট আসছে, কারণ ওইটা তো আসলে পরীক্ষিত না। একটা জিনিস অ্যাটলিস্ট 3 বছর পরীক্ষার পরে সেটা মার্কেটে লঞ্চ করতে হয়, এসব ক্ষেত্রেও তাই। এখন আপনি মনে করেন যে কোনো একটা আনট্রাস্টেড ফাইলকে অথবা আনট্রাস্টেড লিঙ্ককে আপনি অ্যাক্সেস করতে চাচ্ছেন, যেটা আপনি কোনোভাবেই এর ভিতরে তো কিছু সিকিউরিটি পলিসি, মানে অ্যান্টিভাইরাসগুলি কি, ওর ভিতরে সিকিউরিটি পলিসি দেওয়া আছে যে এরকম বিষয়গুলি হলে এটা ভাইরাস সন্দেহজনক, তাই না? তাহলে সন্দেহজনক একটা তালিকা তৈরি করা আছে, এবং ওইটা রেগুলার আপডেটের মাধ্যমে হয় কি, নতুন নতুন সন্দেহজনক বিষয় তৈরি হয়। যারা ডেভেলপার আছে, অনেক এরকম ব্ল্যাক হ্যাট যারা আছে, তারা কি করে, নতুন নতুন সন্দেহজনক সন্দেহজনক ফাইল তৈরি করছে বা ভাইরাস তৈরি করছে। ওইটাকে আবার চিনিয়ে দেওয়ার জন্য অ্যান্টিভাইরাসটা নিজেকে আপডেট করে। তার মানে অ্যান্টিভাইরাস আপনি একটা ইনস্টল করলেই হয় না, ওইটাকে টাইম টু টাইম একটা 2 দিন 4 দিন বা 7 দিন পর আপডেট করতে হয়। আপডেট করলে কি হয়, নতুন ডেফিনেশনগুলি ওইটার মধ্যে অ্যাড হয়ে যায়, যে নতুনভাবে যুক্ত হয়ে যায় যে এইটাও কিন্তু ভাইরাস। তো ফায়ারওয়ালের মধ্যে আপনি ওইটাকে অ্যালাউ ডিসঅ্যালাউ করতে পারবেন। আপনি এই যে কন্ট্রোল প্যানেলের মধ্যে দেখেন, কন্ট্রোল প্যানেলের মধ্যে ফায়ারওয়াল বলে একটা অপশন আছে। এই ফায়ারওয়ালে যদি ঢোকেন, উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল, এইখানে আপনি দেখেন যে অ্যাডভান্স সেটিংয়ে এসে আপনার এখান থেকে অ্যালাউ করে দিতে পারেন ইনবাউন্ড রুলস অ্যান্ড আউটবাউন্ড রুলস। ইন কি হবে এইগুলিকে আমি টিক দিয়েছি, ইন করতে হতে দিয়েছি, ঠিক আছে? এইগুলি সব ইন হতে পারবে, এদেরকে আমি বিশ্বাস করছি। আর আউটবাউন্ড রুলসের মধ্যে আমি এদেরকে অ্যালাউ করব না, এরকম কিছু রুলস এখানে পলিসি। আপনি নিউ রুল ক্রিয়েট করতে পারেন, নতুন রুল ক্রিয়েট করে এখানে আপনি প্রোগ্রাম পোর্ট, আপনি বিভিন্ন পোর্ট আছে, দেখেন আপনি অনেক সময় বিভিন্ন প্রোগ্রামে কাজ করেন, মনে করেন আপনি ওরাকল ডেটাবেস দিয়ে কাজ করছেন, পোর্ট নাম্বার মনে করেন যে নর্মাল পোর্টে না হয়ে আপনি একটা ডিফারেন্ট পোর্টে দিবেন, তাহলে ওই পোর্টটা সাসপিসিয়াস হিসাবে সে অলরেডি বলে দেওয়া আছে। তাহলে ওই পোর্টটাকে আমি যদি বুঝি যে না, এই পোর্টটা ঝামেলা নাই, এই পোর্টটা ঠিক আছে আমার কম্পিউটারের জন্য, তাহলে আমি এটাকে এই পোর্ট নিতে পারি। অথবা আপনি এখানে কাস্টম থেকেও কাস্টম রুল ক্রিয়েট করতে পারবেন। তার জন্য অবশ্য আপনাকে এই ফায়ারওয়াল সম্পর্কে যে চ্যাপ্টারটা আছে এটা খুব ভালো করে স্টাডি করতে হবে। অ্যাটেন্ডেন্স লিখে দিয়ে একটা কাগজে লিখো। এখন তো তোমাদের ইআরপি রেডি হয়নি, তো একজন একটা কাগজে লিখতে থাকো, লেখা শুরু করো। স্যার, আমরা অনেক সময় নতুন অ্যাপস ইনস্টল করি, ইন্টারনেট অ্যাক্সেস আছে, সেগুলো যখন
এখন ওইটা আপনি বুঝে দিবেন। আপনি অ্যাপস ইনস্টল করার পরে ওই অ্যাপসটা আনট্রাস্টেড হলে আপনার না দেওয়াই ভালো। বাট যদি আপনি মনে করেন যে না ওইটাকে আমার ইউজ করতেই হবে, আমার ওই অ্যাপসটা লাগবেই, তাহলে আপনার যা হয় হোক আমি বিশ্বাস করে দিলাম, তাই না? এই যেমন একটু আগে বলছিলাম যে করোনা ভাইরাসের টিকাটা আমি বিশ্বাস করতে পারছি না, তারপরেও আমি বাধ্য হয়ে দিচ্ছি, কারণ আমার কিছু না থাকার চেয়ে ওইটা লাগবে, মানে আমার ওই অ্যাপটা লাগবেই। সো আমাকে আমার ডিভাইসে যা হয় হোক, ভালো ক্ষতি হলে হলো, ক্ষতি না হলে তো বেঁচে গেলাম। তো সেরকম বিষয়টা। তো ফায়ারওয়াল আলাদা চ্যাপ্টার আছে, এখানে এই রুলসের মাধ্যমে আপনারা এইগুলিকে অ্যাপ্লাই করতে পারবেন, এবং অবশ্যই এটার জন্য আপনার ডিভাইসের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার থাকা লাগবে আপনার। আচ্ছা, তাহলে দেখেন ফায়ারওয়াল, এই যে আপনার ফায়ারওয়াল লিঙ্ক দেওয়া আছে, ফায়ারওয়ালের লিঙ্কে ক্লিক করলে আরও ডিটেলস পাবেন। এটা গিগস ফর গিগসের লিঙ্ক আছে এখানে, লিঙ্ক থেকে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, ইজ এ সিকিউরিটি ডিভাইস that is used to monitor and control incoming and outgoing network traffic, মানে আপনার থেকে যাচ্ছে এবং আপনার ঢুকতেছে এরকম সকল ট্রাফিককে সে মনিটরিং করবে। ফায়ারওয়াল আর used to protect networks from unauthorized access and other security threat. তো এই কয়েকটা টার্ম খুব কমন টার্ম, আপনাদের আগেও হয়তো অনেকেই শুনেছেন অনেকবার, অনেকে জানেনও, তারপরেও এইগুলিকে একটু রিকল করা দরকার। আজকের ক্লাস এবং আগামী 2-1টা ক্লাস আপনাদের এই ডেটা কমিউনিকেশনের নেটওয়ার্ক যারা ভালো করে করেছেন তাদের কাছে মনে হবে স্যার এগুলি পড়েছি, বাট তারপরেও একটু রিভিশন হবে। এবং যেহেতু অনেকের চেহারাই দেখতেছি না, তার মানে আপনারা কতটুকু ক্লাস করেছেন আমার ঠিক মনে পড়তেছে না। তো দেখেন, এগুলি দেখলে জানলে কোনো অসুবিধা নাই, আর যদি জেনেও থাকেন আর একটু রিভিশন হয়ে গেল, কারণ এক্সামের কন্টেন্ট তো এগুলি থেকে আসবে, সো সেটার ক্ষেত্রে পড়া হয়ে যাবে আর কি। আচ্ছা, হ্যাঁ, সিমু থাকলেও সমস্যা নাই, মোটামুটি আমরা একই জিনিস পড়াই, সিলেবাস তো একই, তো একই সিলেবাস ফলো করে পড়াই। এখন আমি হয়তো কথা বলতে যে 2টা কথা এদিক বলছি, হয়তো 2টা কথা ওদিক বলছে, বাট টপিক মোটামুটি সবার দুজনেরই বা হোক আরও যারা আছে সবারই সেম। ওইটা নিয়ে ওরিড হওয়ার কিছু নয় যে আপনি এই সেকশন পড়েছি ওই সেকশন পড়েছি, এটাতে কোনো অসুবিধা নাই, কোশ্চেনও একই হবে, সেম কোশ্চেন হবে। আচ্ছা, এরপর দেখেন হাউ ডাজ এ কম্পিউটার নেটওয়ার্ক ওয়ার্ক, কীভাবে কাজ করে কম্পিউটার নেটওয়ার্ক। তো বেসিক বিল্ডিং ব্লকস অফ এ কম্পিউটার নেটওয়ার্ক আর নোডস অ্যান্ড লিঙ্কস, মানে একটা বিল্ডিংয়ের জন্য যে ইট লাগে, প্রত্যেকটা ইট গেঁথে গেঁথে তো একটা বিল্ডিং হয়, হঠাৎ করে তো একটা বিল্ডিং দাঁড়া যায় না, ইট লাইন বাই লাইন গাঁথতে গাঁথতেই তো একটা দেওয়াল তৈরি হয়। তো এই কম্পিউটার নেটওয়ার্কের যেই স্ট্রাকচার, তার মধ্যে কি থাকে, নোডস, মানে একটু আগে পড়েছেন নোডস কি, এবং লিঙ্কস, বিভিন্ন কানেকশনসগুলিকে আমরা লিঙ্কস বলছি। অ্যান্ড এ নেটওয়ার্ক নোড ক্যান বি ইলাস্ট্রেটেড অ্যাজ ইকুইপমেন্ট ফর ডেটা কমিউনিকেশন লাইক মডেম, রাউটার, এটসেট্রা, or equipment of data terminal like connecting to computer or more. Link in a computer network can be defined as wires or cables or free space of wireless network. মানে লিঙ্ক তাহলে আপনার নোটগুলি তো কাকে একটু আগেই জানলেন, আর লিঙ্কসগুলি হচ্ছে কেবল কানেকশনের হলে কেবলগুলি, অথবা যদি ওয়্যারলেস হয় তাহলে একটা খালি জায়গা, মানে মাঝখানে প্রতিবন্ধক দেওয়াল নাই, যে দেওয়াল ভেদ করে নেটওয়ার্ক আসতে পারছে। একদম সলিড ওয়াল হলে কিন্তু দেখবেন নেটওয়ার্কের সিগন্যাল স্ট্রেংথ অনেক কমে যায়, একটু ফাঁকা থাকলে সেইখান থেকে সিগন্যালটা আসে। আপনি বলতে পারেন স্যার বাসা বাড়িতে তো আমার রাউটার আরেক রুমে, আর আমার রুমে দরজা বন্ধ করলেও তো আমি নেটওয়ার্ক পান না। তো ওইটা দেওয়াল ভেদ করে কিছুটা সিগন্যাল আসে, এবং ফাঁক ফোকর আছে, দরজার তলা দিয়ে ফাঁকা আছে, উপর দিয়ে ভেন্টিলেটার হলে ফাঁকা আছে, বা কোনো না কোনোভাবে ফাঁকা আছে, ওই ফাঁকা দিয়ে স্বল্প একটু ফাঁকা থাকলে ওখান থেকে সিগন্যাল যায়। অনেক সময় দেওয়াল যদি খুব ঠিক না হয়, মোটা দেওয়াল না হয়, তাহলে দেওয়াল ভেদ করেও সিগন্যাল আসতে পারে ওয়্যারলেস সিগন্যালের ক্ষেত্রে। অ্যান্ড দ্য ওয়ার্কিং অফ কম্পিউটার নেটওয়ার্ক ক্যান বি সিম্পলি ডিফাইন্ড অ্যাজ দ্য রুলস অর প্রোটোকলস হুইচ হেল্প ইন সেন্ডিং অ্যান্ড রিসিভিং ডেটা ভায়া দ্য লিঙ্কস, মানে ডাটা আদান প্রদান কিন্তু সবসময় নিয়ম মেনেই হবে, নিয়মের বাইরে কখনো যাবে না। আপনার ওএসআই মডেলের নাম অবশ্যই শুনেছেন, ওএসআই মডেলে 7টা লেয়ার থাকে, এই 7টা লেয়ারের প্রত্যেকটা লেয়ারের আলাদা আলাদা কাজ, এবং প্রত্যেকটা লেয়ারই কিছু প্রোটোকল আছে। ওই লেয়ারের প্রোটোকল মানে ওই লেয়ারে যখন ডেটাটা থাকে তখন ওই লেয়ারের অবস্থিত প্রোটোকলগুলি অবশ্যই মেনটেন করে সেই ডেটাটা পাস হয়, মানে সেন্ড হয় অথবা রিসিভ হয়। সেন্ডের ক্ষেত্রেও 7টা লেয়ার, রিসিভের ক্ষেত্রেও 7টা লেয়ার। সেন্ডের ক্ষেত্রে যেই অর্ডারে, রিসিভের ক্ষেত্রে তার রিভার্স অর্ডারে, ঠিক আছে?
তাহলে দ্য ওয়ার্কিং অফ কম্পিউটার নেটওয়ার্ক ক্যান বি সিম্পলি ডিফাইন্ড as rules or protocols which help in sending and receiving data via the links which allow computer networks to communicate. Each device has an IP address that helps to identify the device. প্রত্যেকটা ডিভাইসের ডিফারেন্ট আইপি অ্যাড্রেস থাকে, একই রেঞ্জের মধ্যে থাকে। মনে করেন আপনি একটা লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে আছেন, তো সেই লোকাল এরিয়া নেটওয়ার্কের এই যে এরকম অংশটুকু এতটুকু কমন, খালি এই লাস্টেরটা ডিফারেন্ট হয়। বুঝতে পেরেছেন? তার মানে আমার এই প্রথম অংশটুকু সেমই থাকে, পরে এটা 1 থেকে 255 পর্যন্ত হতে পারে। যদি তার চেয়ে বড় নেটওয়ার্ক হয় তখন এই দ্বিতীয়টাই আসে। আমরা ওই আইপি অ্যাড্রেসে ক্লাস আছে, ক্লাস এ থেকে ই পর্যন্ত, এ বি সি আমরা ইউজ করি, ডি আর ই হচ্ছে রিজার্ভ। তো ওই ক্লাসগুলি নিয়েও সংক্ষিপ্ত আলোচনা পরে আসবে। আমরা সাধারণভাবে নর্মালি আমরা যেই রেঞ্জে কাজ করি সেখানে এক নেটওয়ার্কের মধ্যে 256টার বেশি সাধারণভাবে লাগে না। 256টা করতে গেলে আপনি ক্লাস সিতেই পারেন, মানে এই যে লাস্টেরটা শুধু চেঞ্জ করে করেই আপনি 256টা আলাদা আলাদা আইপি অ্যাড্রেস পেয়ে যাচ্ছেন। প্রথম অংশটুকু সেম, লাস্টে 0 থেকে শুরু করে 255 পর্যন্ত। তাহলে এইটা দিয়ে আমাদের কাজ চলে গেলে আমরা সেটাকে ক্লাস সি নেটওয়ার্ক বলি। আচ্ছা, তাহলে এখানে বলছে যে ইচ ডিভাইস হ্যাজ অ্যান আইপি অ্যাড্রেস দ্যাট হেল্পস ইন আইডেন্টিফাইং দ্য ডিভাইস। নেটওয়ার্কের মধ্যে কিভাবে কাজ করে আর কি, সব নোট পেয়ে যাবেন। হ্যাঁ, আপনাদের দেওয়া হবে, পোর্টালেও দিব। আর যেহেতু এখনো পোর্টাল রেডি হয় নাই, সো আপনাদের হচ্ছে 10 আর 1 আপনার হচ্ছেন 12 ব্যাচ, তাই তো? 12 ব্যাচের কোন সেকশন যেন আপনারা লিখে দিয়েছেন না এখানে? আচ্ছা, আমি ওই মেনশন করে দিব না যে ব্যাচ 12-এ সেকশন বি আর ডি এর জন্যে ক্লাস নোট ফাইল আপলোড করে দিব, অসুবিধা নেই। রিসোর্স তো আপনাদের জন্য, এটা তো আমার রেখে কাজ নেই। হোয়াট ডু কম্পিউটার নেটওয়ার্ক ডু? কম্পিউটার নেটওয়ার্ক কী করে দেখেন। কম্পিউটার নেটওয়ার্ক ফার্স্ট ডেভেলপ হয়েছে 1950-তে ফর মিলিটারি অ্যান্ড ডিফেন্স পারপাস, এবং সেটা ইউএসএতে। ওইখানে প্রথম ইন্টারনেটের ওটাও ওইখান থেকেই উৎপত্তি হয়। তারাই ইউএস ডিফেন্সই প্রথম ইন্টারনেট টেকনোলজিটা আনে, এবং আমাদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মধ্যে এটা শিল্প বিপ্লব আর কি যেটাকে বলে, তৃতীয় শিল্প বিপ্লব ছিল হচ্ছে আমাদের ইন্টারনেটের আবিষ্কার। আর আগের দুইটা শিল্প বিপ্লবের আইডিয়া আছে কি কি? অফ টপিক, তাও এমনি জিজ্ঞেস করছি, আপনাদের টপিকের না, না জানলেও কোনো অসুবিধা নাই। প্রথমটা ছিল কয়লার মাধ্যমে বাষ্প তৈরি করা, কয়লাকে শক্তিতে রূপান্তরিত করা। বাষ্প ইঞ্জিন ঠিক না, বাষ্প ইঞ্জিনটা কিভাবে আসলো? কয়লাটাকে জ্বালায় বাষ্প বানানো, তো ওইটাই আর কি, কয়লাকে শক্তিতে রূপান্তরিত করা। দ্বিতীয়টা বলেন? দ্বিতীয়টা ছিল গ্যাস, তৃতীয়টা ছিল হচ্ছে ইন্টারনেট, চতুর্থটা কি? এখন আমরা কোন শিল্প বিপ্লবের যুগে আছি? ফোর্থ। আমরা এখন ফোর্থ আছি, মানে কারেন্ট যে শিল্প বিপ্লবের যুগে আছি আমরা, এটা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি। ইনফরমেশন না, ইন্টারনেট অ্যান্ড টেকনোলজি। আচ্ছা, যাই হোক, আমাদের এখানে একটু হিস্টোরি টাইপের আছে। অ্যাট দ্যাট টাইম they are mainly used to send data through telephone lines and had limited use in business or science. Today, computer networks are essential for business also. Modern networks offer more than just connecting devices, and they play a key role in helping business adapt to the digital world and succeed. মানে শুধুমাত্র যে কমিউনিকেশনের জন্যও না, আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু দেখেন যে ডেটা আদান প্রদান এখন সব কিছু, ব্যাংকিং থেকে শুরু করে অফিসিয়াল জবের মেইল করা অথবা ইনভেন্টরি নেওয়া, হিসাবপত্র নেওয়া, সব কিছুই এখন এই ডেটা আদান প্রদানের মাধ্যমেই হচ্ছে, মানে নেটওয়ার্কের মাধ্যমেই হচ্ছে। ডেটা আদান প্রদান মানে তো নেটওয়ার্ক, এবং লার্জেস্ট যে নেটওয়ার্ক সেটার নামই হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট কিন্তু আর কিছু না, সবচেয়ে বড় যে নেটওয়ার্কটা পৃথিবীতে তার নাম হচ্ছে ইন্টারনেট। যেখানে সবচেয়ে বড় নেটওয়ার্ক কোন হিসাবে? যেখানে সবচেয়ে বেশি কম্পিউটার বা ডিভাইস বা নোড কানেক্টেড, সবচেয়ে বেশি ডিভাইস কানেক্টেড আছে ইন্টারনেটে। এই জন্য ইন্টারনেট একটা নেটওয়ার্ক এবং এটা সবচেয়ে বড় নেটওয়ার্ক। আচ্ছা, দিস নেটওয়ার্কস হ্যাভ সাম মোর ফ্লেক্সিবল, অটোমেটেড অ্যান্ড সিকিউর, মেকিং দেম ইভেন মোর ইম্পর্টেন্ট ইন টুডেজ বিজনেস এনভায়রনমেন্ট। মডার্ন কম্পিউটার নেটওয়ার্ক কী কী করতে পারে? ওয়ার্ক ভার্চুয়ালি। আপনারা এখন মডার্ন কম্পিউটার নেটওয়ার্ক ইউজ করে কি কি বেনিফিট পাবেন?
ভার্চুয়ালি ওয়ার্ক করতে পারবেন। দ্য ফিজিক্যাল নেটওয়ার্ক ক্যান বি ডিভাইডেড ইন্টু স্মলার বা ভার্চুয়াল নেটওয়ার্ক, মানে ফিজিক্যাল নেটওয়ার্কটাকে আমরা ছোট ছোট ভার্চুয়াল পার্টে ভাগ করে ফেলতে পারি। অ্যান্ড দিস ভার্চুয়াল নেটওয়ার্ক ডিভাইসেস আর কানেক্টেড অ্যান্ড ক্যান সেন্ড ডেটা থ্রু মাল্টিপল physical routes. For example, many business network that use internet this way connect a large scale modern network link charge কমে গেল নাকি modern network link many smaller spread out networks into one big powerful system, মানে ছোট ছোট সিস্টেমগুলি দিয়ে আপনার একটা বড় পাওয়ারফুল সিস্টেম তৈরি হচ্ছে। ছোট নেটওয়ার্কগুলি কানেক্ট হয়ে একটা লার্জ স্কেল নেটওয়ার্ক তৈরি হচ্ছে, এবং অটোমেশন অ্যান্ড মনিটরিং টুলস হেল্প ম্যানেজ অ্যান্ড অ্যাডজাস্ট দ্য নেটওয়ার্ক অ্যাজ নিডেড, অ্যালাউইং ইট টু গ্রো অর শ্রিঙ্ক বেসড অন ডিমান্ড। মানে গ্রো মানে হচ্ছে বড় করা, শ্রিঙ্ক মানে হচ্ছে ছোট করা। অ্যাডাপ্ট কুইকলি, মেনি networks are controlled by software, so changes can be made quickly through digital dashboard. This allow traffic to be managed easily, মানে এখন সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপনি নেটওয়ার্কে ডিভাইড, মানে আপনি ভিল্যান তৈরি করা, যেমন ভিল্যান প্র্যাকটিস করেছিলেন আপনারা ডেটা কমিউনিকেশন করার সময়। ভিল্যান হচ্ছে যে একটা নেটওয়ার্কে মনে করেন আমার ল্যাবের পিসিগুলিকেই আমি ভার্চুয়ালি আলাদা আলাদা ভাগ করে ফেললাম। তার মানে এই মনে করেন এই রো হয়ে গেল আমার ল্যান এ, এই রো হয়ে গেল ল্যান বি, কিন্তু সবগুলি কিন্তু একটা ল্যানেই আছে। এটাকে বলা হয় ভিল্যান, ভার্চুয়াল ল্যান। তো ওইটা সফটওয়্যার বেসড কাজ, সফটওয়্যার দিয়েই করা যায়। আমাকে এর জন্যে আলাদা আলাদা করে এইগুলিকে আলাদা সুইচে দিলাম, এটাকে আলাদা সুইচে দিলাম, এটা তো ফিজিক্যালি করা হলো। প্রত্যেকটাকে আলাদা আলাদা গ্রুপকে আলাদা সুইচে দেওয়া মানে ওইটা আলাদা আলাদা গ্রুপ হয়ে গেল। কিন্তু আমরা এক জায়গায় দেখবো যে ও এর পাশেই বসে আছে, কিন্তু দুজনের মধ্যে কানেকশন নাই, মানে সরাসরি কানেকশন নাই, আপনাকে ডিফারেন্ট নেটওয়ার্ক হয়ে কানেকশন আসতে হচ্ছে। তারপর হচ্ছে কিপ ডেটা সিকিউর, বিল্ড ইন সিকিউরিটি ফিচার্স লাইক এনক্রিপশন অ্যান্ড অ্যাক্সেস কন্ট্রোল protect data. Additional protection like antivirus software, firewall and malware protection can be added to extend the network security. বিভিন্ন ধরনের নেটওয়ার্কের মধ্যে আদান প্রদান মানেই এখানে সিকিউরিটি ইস্যুটা এসে যায়। এখন আমি কোনোভাবেই চাইবো না আমার একটা মেসেজ ভুল লোকের কাছে চলে যাক। ট্রানজ্যাকশন বা টাকা তো দূরের কথা, তাই না? আপনি আপনার বন্ধুকে একটা মেসেজ লিখেছেন নর্মাল, তো সেইটাই আপনি চাইবেন না যে ভুল কারো কাছে চলে যাক। সেখানে যে আমাদের বিজনেসের তথ্য অথবা ব্যাংকিং ইনফরমেশন মানে কি ট্রানজ্যাকশন, তো ট্রানজ্যাকশনও যাতে ভুল জায়গায় না চলে যায় সেই বিষয়টা যেন আমরা করি আর কি, সিকিউরিটি যেন এনশিওর হয়, সেই বিষয়টা হচ্ছে নেটওয়ার্কের সবচেয়ে একটা বড় একটা ফ্যাক্টর। যে আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমি নেটওয়ার্কে কানেক্ট হব, আমার সব কিছু তো হয়ে যাবে, এখান থেকে স্প্রেড হয়ে যাবে বা হাইজ্যাক হয়ে যাবে। তো সেই এনশিওরটা যখন আপনাকে করা হবে যে না আপনি কানেক্ট হন, সিকিউরিটি কোনো বিষয় না, তখনই আপনি এটাকে উপরে রিলাই করতে পারবেন আর কি। টাইপ অফ কম্পিউটার নেটওয়ার্ক এগুলি আপনারা জানেন, ল্যান 1 এবং ক্লাউড নেটওয়ার্ক। ল্যান হচ্ছে লোকাল এরিয়া, ম্যান হচ্ছে ওয়াইড এরিয়া, এবং ক্লাউড নেটওয়ার্কটা কি দেখেন, এগুলি ক্লিক করলে আরও ডিটেলসে পাবেন। ক্লাউড এরিয়া ক্যান বি visualized with a wide area network as they can be hosted on public or private cloud service provider. Cloud service মানে হচ্ছে আপনার অনলাইনে রাখা, অনলাইনে কোনো কিছু রাখাটাই হচ্ছে ক্লাউড। and cloud networks are available if there is a demand. Cloud network, এখন cloud network অনলাইনে কি আপনি একটা স্টোরেজও করতেন, আপনি যে একটা এফটিপি করলেন, এফটিপিটাও কিন্তু আপনি কি হচ্ছে ওখান থেকে আপনি ডেটা আদান প্রদান করতে পারছেন। তো এইটাকে আপনার কিন্তু লোকালের মধ্যে চলে আসছে। বাট আপনি যখন একটা ওয়েবসাইটের মাধ্যমে লাইক হচ্ছে ড্রপবক্স বা মেগা এই টাইপের জায়গায় আপনি ডেটা রাখছেন, ওইখানে কিন্তু আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওই অ্যাকাউন্টে আপনার ডেটাটাকে রাখছেন। ওইখানে আরও 10 জনের ডেটা আছে, কিন্তু ওই 10 জনের ডেটার সাথে কিন্তু আপনার ডেটা মিক্স আপ হয়ে যাচ্ছে না, এবং আপনার ডেটাটাকে সিকিউরভাবেই রাখছে। তো ওই যে সার্ভিসটা, এটাকে বলা হয় ক্লাউড সার্ভিস। Cloud network consists virtual router, firewalls, etc. These are just a few basic concepts of computer networking. Networking is a vast and complex field. Vast মানে ব্যাপক and complex field, and there are many more concepts and technologies involved in building
and maintaining networks. Now we can going to discuss some more concept of computer networking. 10 মিনিট আলোচনা করো, 10 মিনিট আগে ক্লাস ছেড়ে দিব, কারণ হচ্ছে নামাজের টাইম দিয়ে দিছে আগে। এখন বুঝছেন 4টা, আপনারা যারা নামাজ পড়বেন 4:50-এ যাওয়া। ওপেন সিস্টেম অ্যান্ড ক্লোজ সিস্টেম। দেখেন ওপেন সিস্টেম কি? ওপেন সিস্টেম দ্যাট ইজ কানেক্টেড টু দ্য নেটওয়ার্ক and is ready for communication. A closed system হচ্ছে is not connected to a network and cannot be communicated. ঠিক আছে, তাহলে ওপেন কানেকশন একটা ক্লোজ কানেকশন। টাইপস অফ কম্পিউটার নেটওয়ার্ক আর্কিটেকচার, দুই রকম আর্কিটেকচার হয়, একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার, একটা হচ্ছে পিয়ার টু পিয়ার। ক্লায়েন্ট সার্ভার মানে কি? একটা সার্ভার থাকে যে সবাইকে সার্ভিস দেয়। যেমন মনে করেন আমি আপনাদের বলছি, আপনারা সবাই শুনছেন, তো এটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার। আমি সার্ভিস দিচ্ছি, আপনারা সার্ভিস নিচ্ছেন। মানে সার্ভার একটা google.com, আপনারা ঢুকে ওখান থেকে আপনার যেটা সার্চ করা সেটা সার্চ করতেছেন। তাহলে google.com হচ্ছে সার্ভার, আপনি হচ্ছেন ক্লায়েন্ট, বিকজ আপনি সার্চ করতেছেন। আর পিয়ার টু পিয়ার হচ্ছে একজনের সাথে একজন কানেক্টেড থাকে। দেয়ার ইজ নট এনি কনসেপ্ট অফ দ্য সেন্ট্রাল সার্ভার, এখানে কোনো সেন্ট্রাল সার্ভার নাই। ইচ ডিভাইস ইজ ফ্রি ফর ওয়ার্কিং অ্যাজ আইদার ক্লায়েন্ট অর সার্ভার। প্রত্যেকে নিজের সার্ভারও হতে পারে, ক্লায়েন্টও হতে পারে, সবাই সবার সাথে কানেক্টেড। এখানে কেউ একজন সার্ভিস দিচ্ছে না, ঠিক আছে, এরকম ব্যাপারটা। তাহলে কম্পিউটার নেটওয়ার্কের আর্কিটেকচার বেসিক্যালি দুই রকম, খেয়াল রাখবেন। আর্কিটেকচার মানে কি? গঠন কাঠামো। একটা হতে পারে ক্লায়েন্ট সার্ভার, একটা সেন্ট্রাল সার্ভার থাকবে, এর সাথে ক্লায়েন্টরা কানেক্টেড থাকবে। আর একটা হচ্ছে পিয়ার টু পিয়ার। পিয়ার কাকে বলছি আমরা? প্রত্যেকটা নোড ইজ এ পিয়ার। তাহলে প্রত্যেকটা কম্পিউটার, দুইটা কম্পিউটার কানেক্টেড আছে, 3টা কম্পিউটার একে অপরের সাথে কানেক্টেড আছে, তো নিজের মধ্যে ডেটা আদান প্রদান করছে। এটা হচ্ছে পিয়ার টু পিয়ার। আচ্ছা, শেষ করে দিব 5 মিনিট। নেটওয়ার্ক ডিভাইসেসগুলি দেখেন যে নেটওয়ার্কের মধ্যে যে বিভিন্ন রকম ডিভাইসেস ইউজ করা হয় তাকে নেটওয়ার্ক ডিভাইসেস বলে, আমরা আগে দেখছিলাম। তো নেটওয়ার্ক ডিভাইসেসগুলির একটা সিম্বলও আছে। তো সাধারণভাবে আমরা রাউটারকে যে এরকম সিম্বল ইউজ করি, একটু সিম্পলভাবে লিখলে আপনার এরকম একটা সার্কেল, দুইটা অ্যারো বাইরের দিকে, দুইটা অ্যারো ভিতরের দিকে, দিস ইজ রাউটার। আপনারা যখন নেটওয়ার্কের মধ্যে এটা ড্র করবেন তাহলে বোঝা যাবে যে এটা আপনার একটা রাউটার বোঝাচ্ছেন। এটার সাথে কানেকশন দিবেন, পিসি দিলে তো পিসির মতো কানেকশন দেই। দেখেন যে রাউটার দেওয়া আছে। ওয়্যারলেস রাউটার হলে এখানে দুইটা ওয়্যারলেস পয়েন্ট চলে আসে, সুইচ, ব্রিজ এবং ওয়্যারলেস ব্রিজ, এগুলি আছে। আচ্ছা, টপোলজি থেকে নেক্সটের দিনকে আবার একটু আলোচনা করব। ক্লাস তো আসলে সপ্তাহে একটা, তো আমরা বেসিক কিছু জিনিস এই যে আলোচনার পরে তো মেনলি যেতে হবে। আচ্ছা, টপোলজিগুলি মনে হয় আপনারা বুঝবেন, এগুলি তো আর বলার দরকার নাই। এই যে 5 রকম টপোলজির কথা বলছিলাম, বাস টপোলজি, ছবিগুলি দেখেন টপোলজি, তাহলে আর একটু ক্লিয়ার হবেন। দেখেন যে স্টার টপোলজি, একটা সেন্টার পয়েন্ট থেকে চারিদিকে কানেকশন, এইগুলি হচ্ছে কম্পিউটার। এরকম হলো স্টার টপোলজি। মেশ টপোলজি, সবাই সবার সাথে কানেক্টেড। মেশ টপোলজি দুই রকম হয়, একটা হচ্ছে পার্শিয়াল মেশ, একটা ফুল মেশ। এখানে যে মেশটা দিছে এটা কি পার্শিয়াল না ফুল? কোনটা কানেকশন নাই? এই একটা শুধু নাই, এই একটা থাকলে কিন্তু আবার ফুল হয়ে যেত। মানে পার্শিয়াল মেশের মধ্যে ধরেন আরো এখানে একটা নাই, এখানে একটা নাই, এখানে একটা নাই, ওটাও পার্শিয়াল। সবাই সবার সাথে কানেক্টেড থাকলে সেটা হচ্ছে মেশ। এই পাশে পয়েন্ট টু পয়েন্ট, এই পাশে ডেইজি চেন, এটা হচ্ছে রিং, সবাই কানেক্টেড থাকবে। রিং টপোলজিটা যখন শেষ মাথা কানেক্টেড না, মনে করেন রিং টপোলজিটার এই শুধু এই একটা কানেকশন নাই, তাহলে সেটা কি হয়ে গেল? চেইন টপোলজি, বাস টপোলজিও বলা হয় এটাকে। ট্রি টপোলজি দেখতেই পাচ্ছেন, ট্রি স্ট্রাকচারের যে কোনো দিকে যে কোনো পরিমাণ হ্যান্ড কম বেশি হতে পারে। আর এইগুলির মধ্যে থেকে একাধিকটা একসাথে হলে ওটা হচ্ছে আপনার হাইব্রিড টপোলজি। আচ্ছা, ওএসআই মডেল ইম্পর্টেন্ট জিনিস, আমরা ওএসআই মডেল থেকে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ডিসকাস করবো। একটু প্লিজ ভিডিওটি স্টপ করে দেন।